আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আপনারা দেখছেন যে আমার পিছনে সুন্দর একটি সাজানো গোছানো পরিপাটি একটি কবুতরের খামার। আজকে আমরা এই খামারের কাছে জানার চেষ্টা করব তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কি কি জাতের কবুতর রয়েছে, কি কি খাবার খাওয়াচ্ছেন, এই খামারে কোনো রোগব্যাধি হয়েছে কিনা, রোগব্যাধি হলে তার কি ট্রিটমেন্ট করছেন, কবুতর পালন করতে কি পরিমাণে সময় দিতে হয়, কবুতর পালন থেকে আয় সম্ভব কিনা, কবুতর পালনে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, কবুতর পালনের ক্ষেত্রে কবুতর সুস্থ রাখার জন্য কি কি ধরনের ওষুধ ব্যবহার করতে হবে, কবুতর পালন করে আপনি বাড়তি আয় করবেন, এটা কিভাবে করলে এই খামার থেকে আয় সম্ভব, সেটা এই খামারের কাছ থেকে জানার চেষ্টা করব। কবুতর পালন করতে কবুতরের যে রোগব্যাধি হয়ে থাকে তার নির্ণয় করার জন্য কোনো পদক্ষেপ এই খামারে নিয়েছেন কিনা। আমার পিছনে যে ঘরটি দেখছেন এই ঘরটি সুন্দরভাবে তৈরি করেছেন তিনি নিজেই। এই ঘরটি তৈরি করতে কি পরিমাণে অর্থ তার ব্যয় হয়েছে, যেহেতু তিনি নিজেই এই খামারটি তৈরি করেছেন। হয়তোবা আপনারা যদি আলাদাভাবে তৈরি করতে চান, যদি কোনো লোক দিয়ে, তাহলে হয়তোবা খরচটা একটু বেশি হতে পারে। এই অঞ্চলে বাচ্চার দাম কেমন, বড়গুলোর দাম কেমন, এই খামারি কোনো ধরনের কবুতর বিক্রি করেন কিনা, এরকম আরও ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবো এখন সরাসরি এই খামারের কাছে। এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের খুঁটিনাটিগুলো জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার যে কবুতরের খামারের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই খামারটি সম্পর্কে জানবো। তার আগে আপনার পরিচয়টা, আপনার নামটা এবং আপনার এখানকার অ্যাড্রেসটা যদি দর্শকের উদ্দেশ্যে জানাতেন। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ হারুন, ডাকনাম বাপ্পি। আমার বাসা নাটোর জেলা বড়াইগ্রাম থানা মসিন্দা গ্রাম। আমার মোবাইল নাম্বার 013081921119। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আপনার যে খামারটা রয়েছে, এখানে সর্বমোট কতগুলো কবুতর রয়েছে? আমার খামারে সর্বমোট 60 জোড়া কবুতর আছে। 60 জোড়া? হ্যাঁ, 60 জোড়া। আচ্ছা, এগুলো কি কি জাতের রয়েছে? আমার এখানে বিশেষ করে দেশি জাতের কবুতরটাই বেশি। এর মধ্যে অন্য কবুতরগুলো যেহেতু আছে, এর মধ্যে লোটন আছে, বোম্বাই আছে, ঘিয়াচন্দন, গিরিবাজ আর কিছু রেসার কবুতর আছে। মানে বিভিন্ন জাতের মিশিয়ে রেখেছেন? হ্যাঁ, মিশিয়ে রাখছি। আচ্ছা, আমরা আপনার থেকে শুরুর গল্পটা জানতে চাইবো। আপনি কতদিন আগে কবুতর পালন শুরুর জগতে আসলেন এবং প্রথমত যে শুরু করলেন, এটা কি কবুতর দিয়ে শুরু করেছিলেন? আমি প্রথমত দেশি কবুতর দিয়ে শুরু করি। যখন 2019 সাল করোনার ভিতরে, এখন স্কুল কলেজ বন্ধ, সে সময় আমি 10 জোড়া কবুতর বাচ্চা কিনি। সেখান থেকে নতুন অবস্থায় গুটি পছন্দ হয়ে অনেক কবুতর মারা যায়। তখন কবুতর থাকে 6 জোড়া। সে 6 জোড়া কবুতর দিয়ে শুরু করি। এক পর্যায়ে আমার 100 জোড়া কবুতর হয়ে যায়। তারপর তো মাস 3 আগে একটা অসুস্থ কবুতর এসে ওটা থেকে আক্রান্ত হয়ে আমার কবুতর প্রায় সব মারা যায়। এখন বর্তমানে আবার 50 জোড়া হয়েছে, এখান থেকে আবার যাত্রা শুরু। আচ্ছা, বর্তমানে যে কবুতরগুলো রয়েছে এগুলো কি সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, এগুলো সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার কবুতরের রোগ হয়েছে, রোগটি সম্পর্কে জানবো। অনেকেই যারা কবুতর পালনে রানিং আছেন তাদের হয়তোবা উপকার হতে পারে, কারণ রোগ বৃদ্ধি আসলে কবুতরকে ধ্বংস করে দেয়। অনেকের শৌখিনতাকে, অনেকের বাণিজ্যিক আকারে যারা পালন করছেন তাদেরকে সবকিছু নষ্ট করে দেয়। তো সেই সম্পর্কে জানবো, আপনার লক্ষণটা কেমন ছিল এবং কি বুঝতে পারলেন, কি ধরনের রোগ হয়েছিল? আমার এখানে রোগটা মূলত প্রথম অবস্থায় কবুতর ছিল ঠান্ডা, শুধু খক খক করে, গলা মানে শ্বাস নিতে নিলে খক খক শব্দ হয়, আর গলার মধ্যে এক ধরনের আঠালো ভাব চেষ্টা, যেটা অনেকে বলে রানীক্ষেত, গাম্বুড়া, অনেকে অনেক ধরনের বলে। তারপর আমাদের এখানে ভেটেরিনারি সার্জন আসে বনপাড়া থেকে, ওনাকে দেখায়, উনি আসে পর্যবেক্ষণ করে ওষুধ লিখে দেয়। সেই ওষুধকে আল্লাহর রহমতে কবুতর সুস্থ হয়ে যায়। আর বাদ বাকি যেগুলো ছিল এগুলো ওষুধের অতিরিক্ত ওভারডোজের কারণে টাল হয়ে যায়, যেগুলো তার দিনে দিনে সুস্থ হয় আর কিছু বিক্রি করে দিতে হয়। আচ্ছা, যখন রোগটা হলো তখন কবুতর কতগুলো ছিল মোট? যখন রোগটা হলো তখন কবুতর ছিল 100 জোড়ার মতো, 100 জোড়ার ঊর্ধ্বে। 100 জোড়া প্লাস? হ্যাঁ, 100 জোড়া প্লাস। এগুলো কি সব জাত মিলিয়ে? হ্যাঁ, সব জাত মিলিয়ে। তখন ওর মধ্যে ছিল সিরাজি, লোটন, রেসার, বোম্বাই, অনেক কবুতর ছিল, কালো বোম্বাই, সাদা বোম্বাই, সব ধরনের কবুতরই ছিল। কিন্তু দামি কবুতরগুলোই বিশেষ করে নষ্ট হয়ে গেছে, আগে শুধু দেশি কবুতরগুলোই রয়ে গেছে। আচ্ছা, যে কবুতরগুলো রয়েছে, এই কবুতরে যে রোগটা হয়েছিল, এই ধরনের রোগ এই যে নির্ণয় করলেন, আপনি কী ধরনের ওষুধ ব্যবহার করলেন? প্রথম অবস্থায় আমি এখানে ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ, ডক্সি আর এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ ইরোকট ব্যবহার করি। এর সঙ্গে হচ্ছে লাইসোবিট অ্যাড করে দেয়, যারা
সাইড এফেক্ট হিসেবে, যাতে কোনো প্রকার সাইড এফেক্ট না হয়। কিন্তু প্রথম অবস্থায় এই ওষুধে কাজ না হলে পরে পরবর্তী ধাপে যায়। পরবর্তীর সঙ্গে ডক্সি, ইরোকট এবং জেন্টামাইসিন গ্রুপের জেন্টাব্যাক অ্যাড করি। তাতে কাজ না হলে পরে একদম লাস্ট স্টেপ, কবুতরের যখন মানে লাস্ট স্টেপে যায়, ওর সঙ্গে অ্যামফ্লোর দেয়, তাতেও কাজ হয় না। পরে ভেটেরিনারি সার্জন আসে, উনি আমাকে অতিরিক্ত ওষুধ ব্যবহার করে গেছে, এটা আর কোনো ওষুধ কাজ করবে না। এরপর নিয়মিত সিপ্রোফ্লক্সিন গ্রুপের সিপ্রোসিন চালায়, যার কারণে কবুতর সব টাল হয়ে যায়। এই অবস্থা, ওভারডোজে। ওভারডোজে টাল হয়ে যায়। আচ্ছা, এটি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন, কারণ অনেকেই ওষুধ খাওয়াতেই থাকে, ওষুধের পর ওষুধ খাওয়াতেই থাকে, যার জন্য টাল হয়ে যায়। আসলে মূলত আমরা জানি যে ওভারডোজের কারণে টাল হয়। তো এটা থেকে আসলে অনেকেই সাবধানে থাকা দরকার। বর্তমানে যে কবুতরগুলো রয়েছে, এই যে কবুতরকে খাবার দিচ্ছেন, আমরা দেখছি যে আপনি কবুতরকে খাবার দিচ্ছেন, তো এই খাবারের মধ্যে কি কি রয়েছে? খাবারের মধ্যে বিশেষ করে গম, ধান, মটর আর হচ্ছে মসুর রয়েছে। এই কয়েকটা আইটেমই আপাতত দিচ্ছি। আর পরবর্তীতে ভুট্টা হইলে পরে ভুট্টা দেওয়া যাবে। মানে এই কয়েকটা মিশিয়ে মিশিয়ে একত্রে খাওয়ানো হচ্ছে কবুতরগুলোকে। আচ্ছা, যে খাবার দিচ্ছেন, এই খাবার কি পরিমাণে লাগে প্রতিদিন? প্রতিদিন 4 কেজি পরিমাণ খাবার লাগে, সকাল বিকাল মিলে। এই 100+ কবুতর? 100+ কবুতরের। আর এই কবুতর যে খাবার দিচ্ছেন, এই খাবারের যে খরচটা কেমন, মানে কত টাকা হতে পারে? খাবারের খরচ ওইভাবে তো কবুতর পালে আমাদের সব কিছু বাড়ির, এটা মানে হিসাব করা হয় না কি পরিমাণ খাওয়ার খরচ লাগে। তবে মোটামুটি মাসে 3500 টাকা 3600 টাকার খাবার লাগে। 3500 থেকে 3600? 3600 টাকা। এগুলো কি সব খাবার মিলিয়ে? হ্যাঁ, সব খাবার মিলিয়ে ধান, গম আর ভুট্টা মিলে 3500 টাকা খরচ হয় মোট। আচ্ছা, কবুতরের মূলত যে খাবারটা রয়েছে, এটা কি শুধু গম নাকি ভুট্টা, না মানে মেন খাবার কোনটা? কবুতরের মেন খাবার বলতে গমটাই বেশি খায় আপাতত, মানে আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে গমই খায়। কিন্তু শুধু গম খাওয়ালে তো আর কবুতর হবে না। কবুতরের সব কিছু ভিটামিনের জন্য ওকে সব রকমের খাবারই দেওয়া উচিত। সরিষা, মটর, মসুর, খেসারি সবগুলো মিশাই দিলে পরে ভালো হয় আর কি। মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম খাবার দিলে এদের মুখের রুচিটা ভালো থাকে। রুচিটা ভালো থাকে এবং ডিম বাচ্চা বেশি করে আর কি এরা। আচ্ছা, বাচ্চার কথা যেহেতু আসলো, তো আপনার এই খামার থেকে প্রতি মাসে কত জোড়া এবং সব জাত মিলিয়ে কি পরিমাণে বাচ্চা পাচ্ছেন? এখন বর্তমানে কবুতর কম, যেহেতু কবুতর 60 জোড়া, সেক্ষেত্রে আমার 55 জোড়া হচ্ছে রানিং কবুতর। তো রানিং কবুতরের ভিতরে সর্বোচ্চ বাচ্চা 45 জোড়া আসে আর সর্বনিম্ন 35 জোড়া বাচ্চা আসে। আর বর্তমান বাজার মূল্য বাচ্চা আর আমাদের এলাকাতে 250 টাকা জোড়া বিক্রি হয়। এটা কি সবসময় থাকে না কম বেশি হয়? এটা সব সময় থাকে না, কম বেশি হয়। অনেক ক্ষেত্র বিশেষে 300 টাকা পর্যন্ত হয়, আবার 200 টাকাও হয়। আচ্ছা, বড়গুলোর দাম কেমন? বড়গুলা বিশেষ করে এখানে আমার লোটন যেগুলো আছে, দেশিগুলা, শুধুমাত্র দেশি কবুতরগুলো 250 টাকা। আর লোটন, বোম্বাই এগুলোর দাম একটু বেশি, এগুলো বাচ্চা 600 টাকা জোড়া বিক্রি হয়। আর এগুলোর যে মেন পেয়ার, এগুলোকে আপনি বিক্রি করেন কি না বাচ্চাই শুধু বিক্রি করেন? এগুলো শুধু আমি বাচ্চা বিক্রি করি, মেইন পেয়ারগুলো বিক্রি করি না, কারণ কবুতর তো এখন কম আমার। পরবর্তী যখন হবে তখন দেওয়া যাবে আর কি। আচ্ছা, আপনার কবুতরগুলো আমরা দেখছি খুবই সুন্দর এবং চমৎকার। খামারটি আপনি সাজানো গোছানো পরিপাটি। তো এই যে এত সুন্দর খামার, এই খামারটা দেখে যদি কেউ আপনার থেকে কোনো ধরনের কবুতর নিতে চায়, বড় হোক ছোট হোক, যে কোনো বয়সী, আসলে আপনাদের এখনই দেওয়ার ইচ্ছা আছে নাকি ভবিষ্যতে কখনো ইচ্ছা আছে? হ্যাঁ, ভবিষ্যতে কেউ যদি আমার কাছ থেকে নিতে চায় কবুতর দেওয়া যাবে, অসুবিধা নেই। যে কোনো কবুতর চাইলে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে যে আপনি শুরু করলেন, এটা কি মানে বাণিজ্যিক আকারে প্রথমত মানে করবেন এটা নিয়ে চিন্তা ভাবনা করে শুরু করলেন নাকি শখে? না, প্রথম অবস্থায় আমি শখ করে, কিন্তু পরে তো দেখা যাচ্ছে এটা তো শখের পারিবারিক চাহিদা পূরণ করার পর দেখা যাচ্ছে উদ্দিষ্ট পরে থেকে যাচ্ছে কবুতর। সেক্ষেত্রে ভাবলাম যে এটা বড় আকারে তৈরি করি, কিন্তু বড় আকারে করতে গেলে দেখা অনেক লাভ হয়েছিল, কিন্তু রোগের কারণে সেটা আবার ধ্বংসের পথে, কিন্তু আবার পুনরায় আমি চালু করছি। আচ্ছা, আমরা যে খামারটি দেখছি খুবই সুন্দর এবং মানে খুবই চমৎকারভাবে আপনি বানিয়েছেন। আপনার প্রথমত কি এরকমই ছিল নাকি পরবর্তীতে এই চিন্তা ভাবনা করছেন? না, প্রথম অবস্থায় এলোমেলো হবে ছিল, পরে আমি ভাবলাম যে এলোমেলো থাকার বাদ দিয়ে আমি একটা জিনিসটা যদি গুছাই রাখি তাহলে দেখতে সুন্দর লাগবে। পরবর্তীতে আমি এটা গুছিয়ে আর কি ঘরটা তৈরি করি। এটা ঘরটা আমি নিজ হাতে তৈরি করি। নিজে তৈরি করেন? হ্যাঁ, এটা আমি নিজেই তৈরি করছি। আচ্ছা, এই যে এত সুন্দর ঘর তৈরি করলেন, কোনো কারোর দেখে? না, এটা আমার নিজের চিন্তা ভাবনা থেকে আমি এটা তৈরি করছি। আর কি অনেক সময় লাগছে এটা তৈরি করতে। তা কি পরিমাণে সময় লাগছে? প্রায় 1 মাস সময় লাগছে। রোজার মাসটার ভিতর আমি ঘরটা তৈরি করি, পুরো রোজার মাসটাই চলে যায় ঘর তৈরি করতে। এটা কতদিন আগে? এটা প্রায় 2 বছর আগে। 2 বছর আগে? হ্যাঁ, 2 বছর আগে। আচ্ছা, এই যে 2 বছর আগে আপনার এই খামারটি করলেন,
এত সুন্দর একটি খামার তৈরি করলেন আপনি কবুতরের যে ঘরটি তৈরি করতে দেখছি বিভিন্ন কিছু ব্যবহার করেছেন, তো এর মধ্যে কি কি ব্যবহার করেছেন? এর মধ্যে ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে কাঠ আর বাঁশ, এই দুটাই। বাঁশটা আমার নিজের বাড়ির, কাঠও আমার বাড়িরই। কিছু কাঠ কিনে আমি এই ঘরটা তৈরি করছি। আচ্ছা, ঘরের মাপটা কেমন আছে দৈর্ঘ্যে এবং প্রস্থে? এটা হলো 7 ফিট টিনের ঘর, যেটাকে এদিকে প্রায় এদিকে 10 হাত আর এদিকে 6 হাতে রয়েছে দৈর্ঘ্য পোস্তে। আর প্রতিটি খোপ আছে, এখানে খোপ আছে 220টা খোপ আছে ভিতরে ছোট ছোট? হ্যাঁ, ভিতরে ছোট ছোট 220টা খোপ আছে। এগুলোকে আপনি ফ্রেম করে লাগিয়ে দিয়েছেন নাকি একদম অ্যাডজাস্ট? এগুলো ফ্রেম আকারে তৈরি করতে হয়েছে, পরবর্তীতে অ্যাডজাস্ট করেছে, উপরে বাঁশ কাঠ দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো হয়েছে। আচ্ছা, এতে কি কোনো ধরনের সুবিধা পাচ্ছেন কিনা, নাকি কোনো অসুবিধা হচ্ছে কিনা? আর না, এতে কোনো অসুবিধা নেই, এটা সুবিধা। কারণ সুবিধার জন্য তো এত বড় ঘর তৈরি করা। কারণ আগে ছিল অসুবিধা, এখন সুবিধা করার কারণে আমি ঘরের ভিতর অনেক জায়গা রাখছি, তাতে দেখতে সুন্দর লাগে। এক্ষেত্রে অনেক সুবিধা আছে। আচ্ছা বাপি ভাই, আপনার এই যে ঘরটা তৈরি করেছেন আপনি, সুন্দর এবং দেখার মতো সুদর্শন, এই ঘরটি তৈরি করতে আপনার মানে কত টাকা খরচ হয়েছিল? এই ঘরটি তৈরি করতে প্রায় 60 থেকে 65 হাজার টাকার মতো খরচ হয়েছে। যেহেতু আমার সব কিছু নিজের বাড়ির, এক্ষেত্রে খরচের পরিমাণটা কম। আর যদি কেউ সব কিছু কিনে ব্যবহার করতে চায়, তাহলে সেক্ষেত্রে তার 75,000 টাকার মতো খরচ হবে। একটু বেশি হবে? হ্যাঁ, একটু বেশি হবে। আচ্ছা, এই ঘরটি আপনি কি মনে করছেন যে আপনার আনুমানিক কত বছর টিকসই হতে পারে? যেহেতু পানি না পড়লে পরে এই ঘরটা প্রায় 60-70 বছর টিকসই হবে। 60 থেকে 70 বছর? হ্যাঁ, 60 থেকে 70 বছর। এত স্ট্রং? হ্যাঁ, এত স্ট্রং। কারণ এরপর যদি আপনার 10-15 জন মানুষ উঠাই দেন, এটা কিচ্ছু হবে না। প্রতিটা খোপের পরে যদি কেউ 100 কেজি 200 কেজি উঠাই দেয়, তাও নষ্ট হবে না, কারণ এটা অনেক মজবুত করে তৈরি করা। আচ্ছা, আমরা দেখছি আপনার কবুতরগুলো আপনি ছেড়ে দিয়ে পালন করছেন, মানে ঘরটা সুন্দর, তারপরে আপনি কবুতর ছেড়ে দিয়ে পালন করছেন। আর ছেড়ে দিয়ে পালন করলে অনেক সময় কবুতর মাঠে গিয়ে বিষ খেয়ে মারা যায়, অনেক সময় পাশের বাড়ি গেলে ধরে রাখে, অনেক সময় বিভিন্ন প্রাণী নিচে থেকে আক্রমণ করে। এই ধরনের কোনো সমস্যা আপনার হয় কিনা? হ্যাঁ, এ ধরনের সমস্যা তো হবে, কারণ কবুতর ছেড়ে পেলে বিড়ালের আক্রমণটা বেশি হয়। কারণ যেগুলোতে উন্নত জাতের কবুতর, যেগুলো লোটন, সিরাজি, যেগুলো ভারী কবুতর, উঠতে পারে না, বিড়ালের আগে অনায়াসে ধরতে পারে, যে কারণে এটা ক্ষতির মুখে পড়তে হয়। আর অন্যান্য কবুতর ছেড়ে ফেললে একটা অসুবিধা কি, কবুতর মানে রোগান্ত একটু কম হয়, মানে কবুতরের ঘরটা মানে পরিষ্কার থাকে সবসময়, ময়লা আবর্জনা হয় না আর কি, এটাই সুবিধা ছেড়ে ফেলার। আচ্ছা, আমরা দেখছি আপনি মাটি থেকে একটু উপরে মাছা টাইপের করে দিয়েছেন, এটা কি সুবিধার্থে? মাটি থেকে উপরে দেওয়ার কারণ যাতে বন্য প্রাণী যাতে আক্রমণ না করতে পারে। আমার নিচে বাঁশের বাতা দেওয়া আছে, উপরে হচ্ছে চাটাই পাড়া আছে, যাতে নিচে থেকে কোনো আক্রমণ হবে না। এই কারণে মানে মাটি থেকে একটু উঁচাতে দেওয়া, এর ক্ষেত্রে সুবিধা, মানে বিড়াল টিড়াল যাতে ঘরে যাতে না প্রবেশ করতে পারে, এই কারণেই উপরে দেওয়া। এতে কি আপনি বুঝতে পারছেন যে আপনার খুবই সুবিধা হচ্ছে? হ্যাঁ, অনেক সুবিধা হচ্ছে, এক্ষেত্রে কোনো এ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি আমার। আচ্ছা, আপনি যে খাবারটা দিচ্ছেন এবং যে বাচ্চা পাচ্ছেন এখান থেকে, হুম। যে শ্রমটা দিচ্ছেন এর পিছনে, এই সব কিছু মেনটেন করার পরে আপনি কি বুঝতে পারছেন যে আপনার এই খামার থেকে লসের সম্মুখীন হচ্ছেন নাকি আয় আছে? না, খামার করলে লস হবে না, আয় হবে ইনশাল্লাহ। লসের পরিমাণ খুবই কম, আয়ের পরিমাণই বেশি আমার খামারে বর্তমানে, আমি যেটা বুঝতে পারি। কারণ রোগ না হলে পারে আয়, আর রোগ হলে পারে তো দেখা যাচ্ছে খামারটা ধ্বংসিত হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি পেশাতে এই কবুতর পালন ছাড়া অন্য কিছু করেন কিনা? আমি পেশাতে একজন ছাত্র, মূলত আমি পড়াশোনা করি, অনার্স 4th বর্ষ। মানে লাস্ট ইয়ার? হ্যাঁ, লাস্ট ইয়ারে আমি পড়াশোনা করি। আচ্ছা, এই যে অনার্সে পড়াশোনা করছেন, লাস্ট ইয়ারে লেখাপড়া করছেন এবং কবুতর পালন করছেন, অনুভূতিটা কেমন? অনুভূতিটা অনেক ভালো। অনেকেই তো আসলে বসে থাকে, কবুতর পালন করলে হয়তো বা তার পড়াশোনার ক্ষেত্রে কিছুটা যোগান হয়তো বা সম্ভব, তো বেশি না হলেও হয়তো বা সাময়িক, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে কবুতর পালন করতে গেলে পরিশ্রম তো হবে। আমার দেখা যাচ্ছে সারাদিন মিলে প্রায় 1 ঘন্টা সময় কবুতরের পিছনে চম দিতে হয়। এই ক্ষেত্রে পড়ালেখার খুব একটা ক্ষতির সম্মুখীন আর কি হয় না, আর কি নিজের হাত খরচের টাকাটা কবুতর থেকে চলে আসে, এই কারণে মূলত কবুতরটা আমার পালন করা। আচ্ছা, অনেকেই যারা কবুতর পালন করতে ইচ্ছুক, তারা যদি আপনার থেকে কোনো ধরনের পরামর্শ কবুতর পালন সম্পর্কে চেয়ে থাকে, আপনি তাদেরকে দিবেন কিনা? হ্যাঁ, দেবো, তাদেরকে দেবো। তারা যদি আমার কাছে পরামর্শ নিতে চায়, আমি তাদেরকে পরামর্শ দেবো। আচ্ছা, আমরা দেখছি যে আপনি ভিতরে কয়েল ব্যবহার করছেন, একটা কয়েল দানিতে, এটা কি সুবিধা? কারণ অনেকেই জানে না যে কবুতরের গায়ে গুটি বসন্ত বা পিজন পক্স কেন হয়। কারণ মূলত কবুতরের পক্স হয় মশার কামড়ে, যার কারণে আমি প্রতিনিয়ত কয়েল ব্যবহার করি। আর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে অনেক জায়গায় ন্যাপথলিন দেওয়া আছে, যার কারণে মশার আক্রমণটা কম হয় এবং বসন্ত হয় না। এটাই। আচ্ছা, পানি দিচ্ছেন, পানির মধ্যে কোনো ধরনের কোনো কিছু মিশাচ্ছেন কিনা? হ্যাঁ, এখন যেহেতু বসন্ত হচ্ছে কবুতরের চারদিকে, কয়েল যতই দেওয়া হয় তারপর তো মশার আক্রমণ তো ঠেকানো যায় না, এই কারণে পানির সাথে আমি ভিটামিন বি কমপ্লেক্স বা মানে ভিটামিন B2 জাতীয় ওষুধগুলো ব্যবহার করি পানির সঙ্গে। এটা কি সুবিধাতে?
এটা সুবিধাতে কবুতরের যাতে পালকটা দ্রুত পালক গজায় দিয়ে কবুতর দেখতে চকচকে থাকে, এই কারণে দেওয়া। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে আমি পটাশ ব্যবহার করছি, কিন্তু বুঝতে পারছেন এটা কেন ব্যবহার করে, তো আপনার কি জানা আছে এই সম্পর্কে? পটাশ হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশ ব্যবহার করার কারণে কবুতরের শরীরে হচ্ছে পরজীবী যেগুলো থাকে এগুলো সব দূর হয়ে যায়। আর পটাশ হলো কবুতর যখন এটা খায়, পটাশ খেলে পরে কবুতরের লিভার ফাংশনটা ভালো থাকে আর কি। আচ্ছা, আমরা দেখছি যে আপনি মশারি টাইপের কোনো জিনিস খামারের চারদিক দিয়ে লাগিয়েছেন, এটা কি সুবিধাতে? এটা সুবিধাতে মশার কারণে, কারণ খামারে যাতে মশা ঢুকতে না পারে। আর বিশেষ একটা সুবিধা হচ্ছে কি, রাত্রে আমাদের এদিকে লেউলের আক্রমণটা বেশি হয়, যাতে লেউল যাতে ঘরের ভিতর না প্রবেশ করতে পারে, এক্ষেত্রে মশারিটা ব্যবহার করা হয়। এটা কি সুবিধা পাচ্ছেন যে এটা কি দেখে ভয় পায় নাকি কি ধরনের জন্য আপনি ব্যবহার করলেন? এটা দিলে পরে ওর প্রবেশ করার কোনো পথ থাকে না, চারদিক মানে আটকানো থাকে, ও ঘুরে চলে যায়। আচ্ছা, এক্ষেত্রে কবুতরের জানটা হয়তো বা বেঁচে গেল। হ্যাঁ, কবুতরটা বেঁচে গেল, কবুতরটা মানে সুরক্ষিত থাকলো আর কি। আচ্ছা, অনেকেই আমার কাছে জানতে চায় ভাই, অনেক উঁচুতে অনেকের খামার থাকে, তো সেক্ষেত্রে তাদের উঁচা থেকে যদি বাচ্চা পড়ে যায় সেক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা, অনেকের ক্ষেত্রে মারা গিয়েছে বাচ্চা পড়ে গিয়ে, আপনার এই ধরনের কোনো সমস্যা হয় কিনা, যেহেতু আপনার উঁচাতে কবুতরের খামারটা? আমার এখানে বাচ্চা বিশেষ করে পড়ে যায়, পড়ে গেলে বাচ্চাটা বুকে আঘাত পেলে বাচ্চাটা মারা যায়, কিন্তু এখানে তো কবুতর আমার অনেকগুলো ক্ষোভ থাকার কারণে কবুতর মানে ওইভাবে মারামারি করে না। আর ওরা যদি নিজেদের মধ্যে মারামারি না করে বাচ্চা পড়ে না এমনিতেই। আচ্ছা, কবুতর পালনের ক্ষেত্রে সারাদিনের যে সময়টা ব্যয় করছেন আপনি, যদি কোনো ব্যক্তি এই সময় ব্যয় করে সেক্ষেত্রে কবুতর পালন তারা অনায়াসে করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই করতে পারে, কারণ এরপর কবুতরের পেছে যত্নটাই আর কি মেন বিষয়, কারণ পরিশ্রম করলেই সফলতা আসবে। আচ্ছা, সেই ক্ষেত্রে তারা কিভাবে শুরু করলে ভালো হয় এবং কি কবুতর দিয়ে? প্রথম অবস্থায় যেহেতু নতুন, অনেকেই ফেন্সি কবুতর যদি দিয়ে শুরু করেন, যেহেতু ফেন্সি কবুতর অনেক দাম, কিন্তু এই জাতীয় কবুতর দিয়ে শুরু করলে খামার অনায়াসে ধ্বংস হবে, বুঝতেই পারবে না, রোগ নির্ণয় করতে পারবে না। এজন্য প্রথম অবস্থায় দেশি কবুতর দিয়ে শুরু করা ভালো, যেহেতু এর দামটা অনেক কম, সীমিত। আপনাদের এই অঞ্চলে দেশি কবুতরের চাহিদাটা কেমন, বাচ্চা এবং বড়গুলো? আমাদের এই অঞ্চলে যেহেতু ফেন্সি কবুতর বিশেষ করে এগুলো বিক্রি করার কোনো জায়গা নাই, আমাদের এখানে নাটোর, তেবাড়ি, হাটছাড়া এগুলো বিক্রি হয় না। আর দেশি কবুতরের এজন্য দেশি কবুতরের চাহিদা বেশি, বাচ্চা বড় দুইটারই অনেক চাহিদা। যেখানে সেখানে গেলে, যে কোনো হাটে গেলে, যে কোনো বাজারে গেলে বিক্রি হয়? হ্যাঁ, যে কোনো বাজারে গেলে কবুতর বিক্রি হয়ে যায়, সময় লাগে না। আচ্ছা, আপনি যেহেতু পড়াশোনা করছেন এবং কবুতর পালন করছেন, আসলে পড়াশোনা করতে গেলে অনেক ব্যস্ত থাকতে হয়, তারপরেও কবুতর পালন করছেন, কবুতরের পেছনে সময় দিচ্ছেন, কারণ ভালোবাসা না থাকলে এত কিছু সম্ভব হয় না। এবং যে পরিশ্রমটা কবুতরের পেছনে করছেন, হয়তোবা সেখান থেকে আয় হচ্ছে, সেটা আপনিই বুঝতে পারছেন। তো এই যে আমাদের সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে ওয়াল সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ জানাই। বিদায় নেব বাপ্পি ভাইয়ের এই কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডও থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।